চিকিৎসকদের ওপর হামলাকারীদের গ্রেপ্তার এবং নিরাপত্তার দাবিতে কর্মবিরতিতে গেছেন ঢাকা মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকরা। একই দাবিতে সারা দেশে চিকিৎসা না দিতে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দিয়েছেন। এই কর্মসূচির কারণে চরম দুর্ভোগে পড়েছেন শত শত রোগী। ঘণ্টার পর ঘণ্টা এভাবেই জরুরি বিভাগের সামনে স্ট্রেচারে পড়ে আছে মধ্যবাড্ডার সুবর্ণা আক্তার। অসহ্য ব্যথায় কাতরাচ্ছেন, কিন্তু এই নারী পাচ্ছেন না চিকিৎসা। নিউমোনিয়ায় আক্রান্ত 1.5 মাস বয়সী শিশু রাকিনুরের বাবা কাগজপত্র হাতে অস্থির হয়ে আছেন। সন্তানের চিকিৎসার জন্য জরুরি বিভাগের সামনে কখনো ডাক্তারদের কক্ষে দৌড়াচ্ছেন। এখনই চিকিৎসা না পেলে বাঁচানো সম্ভব না সন্তানকে, কিন্তু কোথাও নেই কেউ। আমার বাচ্চা মারা গেলে কে রিকশা কে নেবে? ভিতরে ডাক্তার নাই, কোনো নার্স নাই, মানে কোনো কিছু নাই। শিশু রাকিনুর কিংবা সুবর্ণার মতো শত শত রোগী কাতরাচ্ছেন ঢাকা মেডিকেল কলেজের সামনে। বেশি বিভাগে ঢাকার বাইরে থেকে আসা রোগী আসছে এখানে একটা ট্রিটমেন্ট করার জন্য। এখন দেখতেছি এখানে সমস্যা, গ্যাঞ্জাম মুনতাসি, ডাক্তার নাই, বাইরে খাড়া করে রাখছে। সড়ক দুর্ঘটনায় আহত নরসিংদীর সুমন কয়েক ঘন্টা অপেক্ষা করেও চিকিৎসা না পেয়ে ফিরে যাচ্ছেন। কেউ অপেক্ষা করছেন সেবা পাওয়ার আশায়। আমাদেরকে রেফার করছে আর কি, তো আমরা রুগী নিয়ে আসছি। আসার পরে বলতেছে যে আজকে নাকি রুগী ভর্তি হওয়ার সময় মানে ডাক্তারদের কর্মবিরতি আর কি, তো আমরা চেষ্টা করছি, ভর্তি করতে পারতেছি না। বেলা 11:15টার দিকে ইন্টার্ন চিকিৎসকদের সাথে বৈঠকে বসে হাসপাতালটির পরিচালক। চিকিৎসা সেবা চালানোর আহ্বান জানান তিনি। আমাদের হাসপাতালে প্রায় 4000 রোগী ভর্তি থাকে। জরুরি রোগী আছে, আইসিইউ, এইচডিইউতে অনেক ভর্তি রোগী থাকে, প্লাস ইমার্জেন্সি সার্ভিসগুলো যেন রোগীরা এটার জন্য এফেক্টেড না হয়। তবে সেই আহ্বানে সাড়া না দিয়ে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দেন ইন্টার্ন চিকিৎসকরা। জানান চিকিৎসকদের নিরাপত্তায় স্বতন্ত্র স্বাস্থ্য পুলিশ গঠন করতে হবে। এছাড়া স্বাস্থ্য সুরক্ষা আইন পাশের দাবিও তোলেন তারা। সারা বাংলাদেশের যত চিকিৎসক আছেন সমস্ত চিকিৎসক আজকে এখন থেকে কমপ্লিট শাটডাউনে যাবেন। আফসানা আফরোজ জুই, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইন্টার্ন চিকিৎসকদের ডাকা কমপ্লিট শাটডাউনের বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যোগ দিয়েছেন সহকর্মী মোহাম্মদ ওমর ফারুক। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ওমর ফারুক, আমরা প্রতিবেদনে দেখছিলাম যে কি পরিমাণ ভোগান্তিতে পড়েছেন সেখানে জরুরি সেবার নিতে আসা রোগীরা, এবং সকাল থেকেই কিন্তু আমরা দেখেছি কোনো ধরনের সেবা পাচ্ছেন না তারা। সেক্ষেত্রে এই মুহূর্তে কি ধরনের পরিস্থিতি আপনি দেখতে পাচ্ছেন? উন্নতির কোনো সম্ভাবনা আছে কিনা? দেখুন, এখন পর্যন্ত আমি এই জায়গায় আসছি ঘণ্টাখানেক হবে। ঘণ্টাখানেকে অন্তত 40 থেকে 50টি রোগী সারা দেশ থেকে আসছে। আসার পর থেকে কিন্তু তারা কোনো ধরনের চিকিৎসা আসলে এখানে পাচ্ছেন। আমরা দেখতেই পাচ্ছেন যে এই সামনে প্রচুর রোগী রয়েছে এবং যারা এখানে ভর্তি অবস্থায় রয়েছে তাদেরও কিন্তু কোনো ধরনের তারা চিকিৎসা সেবা পাচ্ছে না। আমরা কয়েকজন ইন্টার্ন চিকিৎসকের সাথেও কথা বলার সুযোগ হয়েছে। তারা যে বিষয়টি বলছেন, তাদের যে দাবি দেওয়া রয়েছে সেই দাবি দেওয়া আসলে যতক্ষণ না তারা আসলে মানবেন এবং সরকারের পক্ষ থেকে, হাসপাতালের পক্ষ থেকে মানা হবে, ততক্ষণ পর্যন্ত আসলে তারা কমপ্লিট শাটডাউন যেটিকে বলা হয় সেটি রয়েছে। আমি কয়েকজন রোগীকে দেখেছি যারা শিশু যাদেরকে নিয়ে আসা হয়েছে এবং গর্ভবতী প্রসূতি নারীও নিয়ে আসা হয়েছে, তাদেরকে আসলে কোনো ধরনের চিকিৎসা আসলে এখানে দেওয়া হচ্ছে না। আমরা পুলিশের পক্ষ থেকেও তাদের সাথে কথা বলেছিলাম। পুলিশ এবং সেনা সদস্যরা টহলরত অবস্থায় এখানে রয়েছে। তবে আমরা যে খবরটি জানি, পরিচালকের কক্ষে এই মুহূর্তে সমন্বয়কারী, সার্জিস এবং অন্যান্য যারা ইন্টার্ন চিকিৎসক আছেন তারা একটি বৈঠকে বসছেন এবং বৈঠক শেষে একটি খবর আসলে জানা যাবে। তবে এখন পর্যন্ত যে খবরটি আপনাদেরকে বলতে পারি, কোনো ধরনের চিকিৎসা সেবা আসলে এখানে দেওয়া হচ্ছে না। যে ঘটনাটি ঘটেছিল গতকালকে, প্রায় 3টি পৃথক ঘটনার কারণে এই অবস্থায় দাঁড়িয়েছে। গতকাল একজন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহত অবস্থায় এখানে নিয়ে আসা হয়েছে। তারপর থেকে যে বিষয়টি দাঁড়িয়েছে, সে এখানে নিহত হয়েছে। নিহত হওয়ার পর তার স্বজনরা এবং শিক্ষার্থীরা ইন্টার্ন চিকিৎসকের উপর হাত তুলেছে। এরপরে ঘটনাটি শেষের পথেই প্রায় শেষ হয়ে গিয়েছে এবং ইন্টার্ন চিকিৎসকদের সাথে তাদের বোঝাপড়া হয়েছে। এরপর থেকে কিন্তু রাজধানীর আরেকটি জায়গায়
একটি দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এরপর এই সংঘর্ষ যারা আহত হয়েছে এই সংঘর্ষে তাদেরকে কিন্তু এখানে নিয়ে আসা হয়েছিল। এরপর যে ঘটনাটি ঘটেছে যে অপর পক্ষ চাপাতি বা ধারালো অস্ত্র নিয়ে কিন্তু এখানে প্রবেশ করেছে। প্রবেশ করার পর কিন্তু এখানে কয়েকজন ইন্টার্ন চিকিৎসকের উপর হাত তুলেছে। এরপরেও কিন্তু আরেকটি ঘটনা ঘটেছে, একজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। সেই নিহত হয়ে এখানে ভর্তি যে সেখানে যে কীটনাশক খেয়ে সে আত্মহত্যা করেছে এবং তাকে এখানে নিয়ে আসা হয়েছে। নিয়ে আসার পর কিন্তু তাকে সেইভাবে তাদের অভিযোগ আত্মীয় স্বজনের তাকে চিকিৎসা দেওয়া হয়নি। এরপর কিন্তু এই আত্মীয় স্বজনরা চিকিৎসকের উপর হাত তুলেছে। এরপর থেকে যে পৃথক তিনটি ঘটনার পর থেকেই তারা গতকাল রাতে সেখানে তারা কর্মবিরতি ঘোষণা করে এবং 24 ঘন্টার মধ্যে সবাইকে যারা এই ঘটনাগুলোর সাথে জড়িত তাদেরকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করার জন্য তারা কিন্তু আলটিমেটাম দিয়েছিল। এরপর সকাল থেকে এই আলটিমেটাম পরিবর্তন হয়েছে। তারপর স্বাস্থ্য সুরক্ষা আইন সহ বেশ কয়েকটি তারা দাবি তুলেছে এবং দাবি তোলার পর থেকে এখন যে ঘটনাটি ঘটেছে এখন পর্যন্ত কিন্তু তারা কেউই কিন্তু এইখানে কোনো ধরনের যারা এখানে চিকিৎসক রয়েছে তারা কোনো ধরনের চিকিৎসা সেবা দিচ্ছে না এবং যারা এখানে রোগী আসে তারা কিন্তু খুবই হয়রানির মধ্যে রয়েছেন এবং অনেকেই অন্যান্য হাসপাতাল যাচ্ছেন। তবে আপনাদের লাস্টে একটি তথ্য দিয়ে শেষ করছি, সেটি হচ্ছে রাজধানী সহ সারা দেশের বেশ কয়েকটি হাসপাতালেই কিন্তু কমপ্লিট শাটডাউন দেওয়া হয়েছে। এরপর থেকে রোগীদের মধ্যে ভোগান্তি কাজ করছে। এই ছিল আমার কাছে মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সবশেষ। জানাচ্ছিলেন সহকর্মী মোহাম্মদ ওমর ফারুক। কর্মবিরতি প্রত্যাহার করে চিকিৎসকদের অবিলম্বে কাজে ফেরার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। বিকালে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান উপদেষ্টা। এ সময় চিকিৎসকদের ওপর হামলার সাথে জড়িতদের সিসিটিভি ফুটেজ দেখে আইনের আওতায় আনার আশ্বাস দেন তিনি। নূরজাহান বেগম বলেন, কথায় কথায় চিকিৎসকদের ওপর হামলা মেনে নেওয়া যায় না। স্বাস্থ্য উপদেষ্টা জানান, হামলার ঘটনায় 2টি আলাদা তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সেসব কমিটির সুপারিশ বাস্তবায়ন করা হবে। শনিবার রাতে ঢাকা মেডিকেলে হামলায় জড়িতদের গ্রেপ্তার ও চিকিৎসকদের নিরাপত্তার দাবিতে রবিবার দেশের সব হাসপাতালে শাটডাউনের ঘোষণা দেন ইন্টার্ন চিকিৎসকরা। যদি কোনো গাফিলতি হয়ে থাকে তাহলে এটা আমরা সুষ্ঠু তদন্ত করব এবং তদন্তে যা হয় তাকে শাস্তি আওতায় আনবো। আর তেমনি আমার ডাক্তারদের আমি বলবো, তোমরা আমার সন্তানের মতো, তোমরা এই শাটডাউন তুলে নাও। মানুষের সেবা করার জন্য এসছো, এই সেবাটা দাও। নওগাঁ সদর জেনারেল হাসপাতালে আব্দুল জলিল হেমোডায়ালাইসিস ইউনিটে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। সকালে হামলা চালিয়ে বিভিন্ন কক্ষ ভাঙচুর ও আলমারি থেকে টাকা লুটের ঘটনাও ঘটেছে। ইউনিটের রক্ষণাবেক্ষণকারী হায়াত মাহমুদ জানান, সকালে একজন রোগী পরিচ্ছন্নতা কর্মী সুমনকে অজ্ঞান ও ইউনিটের বিভিন্ন কক্ষে ভাঙচুর অবস্থায় দেখতে পান। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়, তবে এখনও জ্ঞান ফেরেনি তার। এ সময় ওই ইউনিটের বিভিন্ন কক্ষ ভাঙচুর ও আলমারি ভেঙে প্রায় 40,000 টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস ট্রাক সংঘর্ষে 6 জনের মৃত্যু হয়েছে, আহত আরও 24 জন। হতাহত সবাই বাসের যাত্রী। সকাল 8:45টার দিকে মাঝিগাতি বাস স্ট্যান্ড এলাকায় খুলনা থেকে ঢাকাগামী ইমাদ পরিবহনের বাসের সাথে ট্রাকের সংঘর্ষ হয়। চালকের চোখে ঘুম ও বেপরোয়া গতির কারণেই দুর্ঘটনা বলছেন যাত্রী ও স্থানীয়রা। রোববার ভোর 4:45টার দিকে 41 যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে খুলনার ফুলতলা থেকে যাত্রা করে ইমাদ পরিবহনের একটি বাস। 8:45টার দিকে গোপালগঞ্জের কাশিয়ানীতে একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয় বাসটি। দুর্ঘটনায় নিহতদের মধ্যে খুলনার সামাদ আলী, তানিয়া আফরোজ, সাবিকুর রহমান এবং গোপালগঞ্জের রোহিত শেখকে শনাক্ত করা হয়েছে। বাসের দ্রুতগতি ও চালকের চোখে ঘুম থাকায় দুর্ঘটনা হয় বলছেন যাত্রী ও স্থানীয়রা। ট্রাকটা যাইতেছে আর পরিবহন মাঝে লাগাই দিয়ে পরিবহনে সবকিছু পড়ে যাই, গাড়ি ফিরে ধরবে। বাম পাশে আমাদের ইমাদ গাড়িটা গাছের নিচে পড়ে আছে। পড়ে থাকার পরবর্তীতে আমরা দেখি যে লাশ স্পিডে থাকে এবং এরা ঘুমাই গাড়ি চালাইছে। এই ঘুমের কারণে এই অ্যাক্সিডেন্টটা ঘটছে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে স্থানীয় লোকজন ও পুলিশ। প্রায় 1 ঘন্টা বন্ধ থাকে ঢাকা খুলনা মহাসড়কের যান চলাচল। পুলিশ দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক সরিয়ে নেওয়ার পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষ হয়ে দুটি গাড়ি রাস্তার বাম পাশে অর্থাৎ উত্তর সাইডে পড়ে যায়। ওখানে গাছের সাথে লেগে ইমাদ গাড়ির 5 জন যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়
আর ইমাদ গাড়ির ক্ষয়ক্ষতি হয় প্রচুর। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে, আর নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নরসিংদীতে মাইক্রোবাস কাভার্ড ভ্যানের সংঘর্ষে নারী শিশুসহ একই পরিবারের 4 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন মাইক্রোবাসের চালক সহ আরও 4 জন। গতরাতে সদর উপজেলায় এই দুর্ঘটনা ঘটে। ইমরান আহমেদ নামে এক ব্যক্তি পরিবারের সদস্যদের নিয়ে ঢাকায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। বাড়ি ফেরার পথে ঢাকা সিলেট মহাসড়কে তাদের মাইক্রোবাসের সাথে কাভার্ড ভ্যানের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মাইক্রোবাসের 4 যাত্রী নিহত হন। গুরুতর আহত 4 জনকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। আমাদের সামনে 4 জন মারা গেছে। ফায়ার স্টেশনে একটা অ্যাক্সিডেন্টের সংবাদ পাই। সংবাদ পাওয়ার সাথে সাথে আমাদের রেস্কিউ ইউনিট এবং আমাদের অ্যাম্বুলেন্স গাড়ি নিয়ে আমরা ঘটনাস্থলে আসতে সক্ষম হই। সেখানে এসে আমরা দেখতে পাই যে একটি শাহ সিমেন্ট যে গাড়ি কাভার্ড ভ্যান এবং আছে একটি মাইক্রোবাস, এই দুটি গাড়ির সাথে সংঘর্ষ হয়েছে। সড়ক দুর্ঘটনায় মেহেরপুর ও চট্টগ্রামে 2 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 1 জন। স্থানীয়রা জানান, সকালে বামন্দি বাজার থেকে মোটরসাইকেলে করে মেহেরপুরের দিকে যাচ্ছিলেন নোমান। অলিনগরে পৌঁছালে এক পথচারীকে রাস্তা পারাপারে সাইড দেন। এ সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে যায়। ঘটনাস্থলে মৃত্যু হয় নোমানের। এদিকে শনিবার রাতে চট্টগ্রামে বাইজিদ বোস্তাবি সড়কে রাস্তা পার হওয়ার সময় ট্রাকের চাপায় নিহত হন সাদমান সানিদুর নামে বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান নাগরিক। আপনারা আছেন সমগ্র বাংলাদেশে। সম্পূর্ণ অটোমেটেড মেশিনে তৈরি সাপোর্ট ফাইবার গ্লাস শীট, ব্যবসা এবার হবেই হিট। নোয়াখালী কুমিল্লা অঞ্চলের বেশিরভাগ বন্যা কবলিত এলাকায় পানি নামায় ঘরে ফিরছেন দুর্গতরা। তবে পানিতে নষ্ট হওয়া ঘরের আসবাবপত্র আর কাদা পরিষ্কারে দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। এদিকে দীর্ঘদিন পানিবন্দী থাকায় কাজে ফিরতে পারছেন না খেটে খাওয়া মানুষেরা। কুমিল্লায় গোমতী নদীর উজানে পানি নামতে শুরু করেছে। আশ্রয়কেন্দ্র থেকে অনেকে ঘরে ফিরলেও বন্যার পানিতে নষ্ট হয়েছে মেঝে আসবাবপত্র। এছাড়া বুড়িচং, ব্রাহ্মণপাড়া ও দেবিদ্বার উপজেলার অনেক বাড়িঘরে এখনো কুমোর পানি। আমার সব ফ্রিজ একটা 3 দিনে পানির নিচে তো আমার অনেক কিছু খাট, সুকিস, আলমারি। টানা 17 দিন ধরে পানিবন্দী নোয়াখালীর 8 উপজেলা। এলাকায় বাড়ছে পানিবাহিত রোগের প্রকোপ। দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার কারণে দোকানপাট খুলতে পারছেন না ক্ষুদ্র ব্যবসায়ীরা। চরম অর্থকষ্টে ভুগছেন অনেকে। 15 থেকে 16 দিন পানিবন্দী এবং ব্যবসা বাণিজ্য দোকানপাট খোলা খুব মুশকিল। লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও পানি নামছে ধীর গতিতে। রাস্তাঘাট, বাসাবাড়ি থেকে পানি না সরায় গত 2 দিনে আরও 18,000 মানুষ গেছেন আশ্রয়কেন্দ্রে। ত্রাণ না পাওয়ার অভিযোগও করেছেন অনেকে। যেভাবে পানি বন্যা একবার ঘরবাড়ি ডুবে গেছে, সেই হিসাবে পানি কমছে না, অনেক পানি। এবং নিম্নাঞ্চলের আমাদের এলাকা থেকে উত্তরে মানুষ অনেক কষ্টে আছে। ফেনীর বিভিন্ন আশ্রয়কেন্দ্রে এখনও অবস্থান করছে 10,000 মানুষ। পানি নামার পর যারা বাড়ি ফিরছেন তাদের নামতে হচ্ছে নতুন সংগ্রাম। যারা বসাচ্ছে সব পৌঁছে গেছে এই বন্যার কারণে। এরকম বন্যার পানি গত 100 বছরের ভিতরে মুরব্বীরা, বাচ্চা ছাড়া কেউ দেখে নাই। সংশ্লিষ্ট সকল ডিপার্টমেন্ট যে ক্ষয়ক্ষতিটা এই বন্যায় হয়েছে তারা অ্যাসেসমেন্ট করবে, আমাকে জানাবে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠাবে। চাঁদপুরে বন্যার্ত 2 লাখের বেশি মানুষ। জেলায় বন্যার কারণে 300 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বন্যা পরিস্থিতির আরো খবর জানাতে এবারে লক্ষ্মীপুর ও ফেনী থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতেই চলে যাচ্ছি লক্ষ্মীপুরে, সেখান থেকে আছেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস হোসেন, পানি তো বেশিরভাগ জায়গায় নামতে শুরু করেছে, সেক্ষেত্রে কি ধরনের প্রভাব দেখতে পাচ্ছেন? মানুষের দুর্ভোগ কি আরো বেড়েছে কিনা? আর আশ্রয় কেন্দ্রে যারা এখন পর্যন্ত রয়েছেন তারা কি ধরনের সাহায্য সহযোগিতা পাচ্ছেন? গত 3 দিন ধরে যেমন বৃষ্টি নাই, বৃষ্টি না থাকার কারণে যে পানি সেগুলা কিন্তু নামছে, তবে নামলেও কিন্তু সেটি একদম ধীরগতিতে নামছে। অর্থাৎ এখানে অভিযোগ রয়েছে ডাকাতিয়া, রহমতখালী, ভুলুয়া এবং বীরেন্দ্র যে খালগুলো রয়েছে সেগুলো অবৈধ দখলদাররা দখল করার কারণে মূলত
এই পানি নামার যে অবস্থা সেটি ধীরগতিতে নামছে এমনটি পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে। ইতিমধ্যে প্রশাসন এইসব খাল অপসারণের যে নেমেছেন এবং ইতিমধ্যে কয়েকটি বাঁধও তারা কেটেছেন, পানি যেন দ্রুত সময়ের মধ্যে অপসারণ করা যায় সেই ধরনের ব্যবস্থার কথা বলছেন। তবে আমি এখন যেখানে আছি আপনি দেখতে পাচ্ছেন যে এই এলাকায় কিন্তু এখনো যে মানে হাঁটুর উপরে পানি রয়েছে, অর্থাৎ দোকানপাট থেকে বাসাবাড়ি সবগুলোই কিন্তু এখনো পানির নিচে রয়েছে। একই অবস্থা কিন্তু আমরা লক্ষ্মীপুর সদরে যে পূর্ব অঞ্চল রয়েছে অর্থাৎ মান্দারি, দিগুলি, কুশাখালী, সরসাহি, চন্দ্রগঞ্জ এবং দত্তপাড়া, দালাল বাজার, বশিকপুর সহ যে এইসব লাহারকান্দি এসব ইউনিয়ন কিন্তু এখনো পানিবন্দী রয়েছে। এর মধ্যে কিন্তু আমরা বেশিরভাগ যে 5টি উপজেলা রয়েছে, 4টি পৌরসভা রয়েছে, এসব জায়গায় কিন্তু 58টি ইউনিয়নের অনেক এলাকা থেকে কিন্তু পানি নামছে, রাস্তাঘাট থেকে পানি নামছে, কিন্তু বাসাবাড়ি থেকে এখন পর্যন্ত পানি তেমন নামেনি। তবে গত 3 দিনে 2 থেকে 2.5 ফুট পানি নেমেছে। তবে যদি এটি আরো এবার বৃষ্টি না হয় এবং যদি খাল যেগুলো পরিষ্কার করা হয় তাহলে দ্রুত সময়ের মধ্যে পানি নেমে যাবে এমনটি আশা করছেন। তবে মানুষের যে দুর্ভোগ সেটি এখন পর্যন্ত আছে, দুর্ভোগের কিন্তু কমতি নেই। প্রায় 10 লাখ মানুষ এখনো পানিবন্দী রয়েছেন এই 5টি উপজেলা এবং 4টি পৌরসভায়। এর মধ্যে কিন্তু আমরা দেখেছি নতুন করে আশ্রয় কেন্দ্রে কিন্তু আরো 18,331 জন লোক উঠেছেন এবং এটি আমাকে যে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা ইউনুস মিয়া আমাকে এটি জানিয়েছেন। তবে এখন পর্যন্ত প্রায় 50,000 মানুষ কিন্তু আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। এর মধ্যে অনেকে আবার আত্মীয় স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছে। এখন পর্যন্ত কেউ কিন্তু তারা বাসায় কিন্তু এখন পর্যন্ত ফিরেনি কোনো আশ্রয় কেন্দ্র থেকে, এমনটি আমরা নিশ্চিত হতে পেরেছি। তবে এর মধ্যে যে আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে বা যারা পানিবন্দী রয়েছে সব জায়গায় কিন্তু সরকারিভাবে বা বেসরকারিভাবে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন থেকে শুরু করে সব জায়গা থেকে কিন্তু আমরা দেখেছি ত্রাণ কিন্তু পৌঁছাচ্ছে যে সেটি পর্যাপ্ত নয় এমনটি বলছেন। তবে এবার আমরা দেখি যে পর্যাপ্ত পরিমাণ ত্রাণ এসেছে লক্ষ্মীপুরে, ত্রাণগুলো যেন সঠিকভাবে বন্টন করা হয় সে ধরনের ব্যবস্থার কথা বলছেন জেলা প্রশাসক। তবে আমরা দেখছি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলো তারা নিজে এবং স্বয়ং প্রত্যেকটি মানুষের ঘরে ঘরে যাচ্ছেন, প্রত্যেকটি মানুষের বাড়ি বাড়ি যাচ্ছেন। এর মধ্যে কিন্তু যে বিভিন্ন রাজনৈতিক দলও রয়েছে যেমন বিএনপি, জামাতের লোকজনও তারাও কিন্তু বিভিন্ন জায়গায় ত্রাণ দিচ্ছেন। আজকেও কিন্তু আমরা দেখেছি লিবারাল ডেমোক্রেটিক পার্টির নেতা যে এলডিপি যিনি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ তিনিও আজকে লক্ষ্মীপুরে এসেছেন বিভিন্ন দুর্গত মানুষের সহায়তা অব্যাহত রয়েছে। জি আব্বাস হোসেন, আপনি আমাদের সাথেই থাকুন। এবার একটু জেনে আসি ফেনীর পরিস্থিতি। ফেনী থেকে আছেন সহকর্মী সমীর উদ্দিন। সমীর উদ্দিন, আমরা আপনার মাধ্যমে ঘন্টা দুয়েক আগেও দেখেছি যে পানি নামার ফলে নতুন দুর্ভোগ তৈরি হয়েছে, অনেকের বাড়িঘর ধসে গেছে, কিন্তু তারা এখনো পর্যন্ত কোনো ধরনের সহায়তা পাননি বলে অভিযোগ করেছেন। সার্বিক বিষয় নিয়ে বিস্তারিত জানাবেন। অংশে পানি আছে, সেখানে কিছু মানুষ আশ্রয় কেন্দ্রে আছে, সেটির পরিমাণ হচ্ছে 10,000। এর বাইরেও 20,000 মানুষ পানিবন্দী আছে বলে আমাদেরকে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন। তা আমি এই মুহূর্তে আছি হচ্ছে ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের জোয়ার কাছাল এলাকায়। সেখানে একজন ব্যক্তি আছেন যিনি প্রবাসে গিয়েছেন কিছুদিন আগে, এখান থেকে ব্যাংক লোন এবং ধার দেনা করে তিনি দুবাই গিয়েছিলেন। যাওয়ার পর সেখানে যে জিনিসটা হয়েছে, এখন তার যে বাড়িটি আছে বাড়িটি একেবারে মাটির সাথে মিশে গেছে। এটি মাটির ঘর, তার যে ভিটের যে অংশ, মাটির অংশ একেবারে চলে গেছে। এই ঘরে তারা এখন বসবাস করতে পারছে না, এরা এখন অন্যের বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছে। সেখান থেকে এসে দেখে তার বাড়ি ঘরের অবস্থা খুবই খারাপ, এখন তাদের জীবন দুর্বিষহ অবস্থায় আছে। এটি কি এনায়েতুল্লাহ সাহেব বাড়ি। এখন তারা বলছে প্রশাসনের পক্ষ থেকে তাদের বাড়িটি পরিদর্শনে কেউ আসেননি, তাদেরও কেউ তালিকা করেনি, তবে ত্রাণ সামগ্রী এসেছে বিভিন্ন স্বেচ্ছাসেবীর মাধ্যমে। আমরা এর বাইরেও দেখেছি ফুলগাজী, ছাগলাইয়া, সোনাগাজী এবং যে সদর উপজেলার বেশ কয়েকটি গ্রামে এইভাবে করে অনেকের বাড়িঘর এখন মাটির সাথে মিশেছে। অনেকের বাড়ি আবার আছে কিন্তু জোয়ারের পানি অথবা বন্যার যে পানির সাথে মাটি গিয়ে তাদের ঘর ডুবে আছে। এই ঘর থেকে মাটিগুলো সরাতে তাদের অবস্থা শেষ, সেখানে বসবাস করার উপযোগী নাই। এর বাইরেও আমি ধর্মপুরের একটি বাড়িতে এসেছি, তাদের বাড়িটি টিনের ঘর, নিচে কিন্তু মাটির ভিটে, সেখানে মাটি কিন্তু দেবে গেছে প্রায় 1 থেকে 2 ফুট নিচে। সেখানে তাদের ঘরে যে আসবাবপত্র আছে আসবাবপত্রগুলো মাটির নিচে গেছে, সেখানে আসবাবপত্র ভিজে তাদের যে চাল, ডাল, তেল যে সমস্ত জিনিসগুলো আছিল খাবারের, সেই খাবারগুলো চলে গেছে। প্রেক্ষিতে তারা এখন রান্না করে খাবে,
এই পরিস্থিতি নাই। কারণ তাদের যে মাটির চুলোটা আছে, মাটির চুলাটাও বন্যায় ভাসিয়ে নিয়ে গেছে। নতুন করে আসলে মাটির চুলা তৈরি করতে, ঘরের পরিবেশ তৈরি করতে বেশ খানিক তাদের সময় লাগবে। তবে তাদের দাবি জেলা প্রশাসনের বিপর্যস্ত অবস্থা, এগুলো কাটিয়ে উঠতে বেশ খানিকটা সময় লেগে যাবে যেটি মনে হচ্ছে। ফেনী এবং লক্ষ্মীপুর থেকে বন্যার সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মীরা। এদিকে লক্ষ্মীপুরে ধীরে নামছে বন্যার পানি। এক সপ্তাহের বেশি দূষিত পানি ভেঙে দৈনন্দিন কাজ করছে মানুষ। আশ্রয়কেন্দ্রেও বিশুদ্ধ পানির তীব্র সংকট। এতে বাড়ছে ডায়রিয়া, চর্মরোগ, নিউমোনিয়া সহ বিভিন্ন রোগ। সিভিল সার্জন বলছেন, স্বাস্থ্য ঝুঁকি কমাতে এরই মধ্যে ৬৬টি মেডিকেল টিম কাজ শুরু করেছে। আন্তঃসীমান্ত নদীগুলোয় উজানের ঢল অনেকটাই কমেছে। তবে বন্যা থেকে লক্ষ্মীপুরের মানুষের নিস্তার মেলেনি এখনো। ৫ উপজেলার ৫৮ ইউনিয়নে ১০ লাখ বাসিন্দা পানিবন্দী। ধীরগতিতে পানি নামায় বিপাকে মানুষ। দূষিত পানিতে চলাফেরার কারণে বাড়ছে চর্মরোগ, আর বিশুদ্ধ পানির অভাবে ডায়রিয়ায় ভুগছেন অনেকে। নানান রোগে আক্রান্ত হয়ে যেমন জ্বর, ঠান্ডি, কাশি এগুলো দেখা দিয়েছে। কোনো অনুদান নাই, এই পর্যন্ত আমরা কিছু পাই না, সব অনুদান অন্যদিকে যাইতেছে। এসব রোগে শিশু ও বৃদ্ধরাই আক্রান্ত হচ্ছেন বেশি। এদিকে ১৮৮টি আশ্রয়কেন্দ্রে থাকা ৩০,০০০-এর বেশি পরিবারের জন্য পানি বিশুদ্ধ করার ট্যাবলেটের সংকট রয়েছে। এতে এসব জায়গায়ও নানা রোগে ভুগছেন মানুষ। এখানে কোনো ওষুধপাতির ব্যবস্থা নাই, না থাকার কারণে বিভিন্নভাবে মানুষ হয়রানি ভুগছে। ডায়রিয়া, সর্দি, জ্বর, কাশি, অ্যালার্জি, আমরা কোনো কারোর থেকে আজ পর্যন্ত কোনো ওষুধ বিশুদ্ধের কোনো পাইতেছি না। বন্যা পরবর্তী স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় জেলায় ৬৬টি মেডিকেল টিম মাঠে নেমেছে। এছাড়া ঢাকা থেকেও আনা হয়েছে একাধিক চিকিৎসক দল। বন্যার পানির কারণে আমরা তাদেরকে ওখানে মেডিকেল টিমের মাধ্যমে সহায়তা দিচ্ছি। আমাদের স্বাস্থ্য বিভাগের মেডিকেল টিম ছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে মেডিকেল টিম এসছে, এবং এছাড়াও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকেও মেডিকেল টিম বেশ কয়েকটা কাজ করে যাচ্ছে। ওরা আমাদের সাথেও সহযোগিতা করছে। গত এক সপ্তাহে লক্ষ্মীপুরের অন্তত ২০,০০০ মানুষকে পানিবাহিত বিভিন্ন রোগের চিকিৎসা দেওয়ার কথা জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আলোচনা সভা, দোয়া সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে সারা দেশে পালিত হচ্ছে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। সকালে বগুড়ায় দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলনের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। বন্যার কারণে অন্য সব অনুষ্ঠান বাতিল করা হয়েছে। খুলনায় আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। নাটোরে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। এছাড়া বরিশাল, পাবনা, জয়পুরহাট, নড়াইল সহ বিভিন্ন স্থানে পালিত হচ্ছে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী। বিএনপির নাম দিয়ে যদি কেউ গ্রামে গ্রামে, ওয়ার্ডে ওয়ার্ডে বিভিন্ন এলাকা চাঁদাবাজি করার চেষ্টা করে, ইতিপূর্বে আমরা ২-১জনকে বহিষ্কার করেছি। কিন্তু দলের বিরুদ্ধে, দলের ভাবমূর্তি নষ্ট হতে পারে এরকম কর্মকাণ্ড যদি কেউ করে, তাদেরকে কিন্তু আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। সংস্কার না করে নির্বাচন দিলে সেটি অর্থবহ হবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে কুষ্টিয়ায় কুমারখালীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ পরিবারের সদস্যদের সাথে মত বিনিময় ও আর্থিক সহায়তা প্রদান শেষে একথা বলেন তিনি। জানান, সুন্দর দেশ গড়তে এবং গণতান্ত্রিক পদ্ধতি চালু করতে যতটুকু সময় লাগবে অন্তর্বর্তী সরকারকে ততটুকুই সময় দেয়া হবে। এর আগে সকালে ফরিদপুরের মুন্সিবাজার বাইপাস এলাকায় যাত্রা বিরতি করেন জামায়াতের আমির। এ সময় দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো দুষ্কৃতকারী যাতে সমাজের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে না পারে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান। নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ার কারখানায় লুটপাট, আগুনের ঘটনায় জানতে গণশুনানি হয়েছে। বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত ৭৮ জনের সঙ্গে কথা বলেন তদন্ত কমিটির সদস্যরা। তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হামিদুর রহমানের নেতৃত্বে ৮ সদস্য এ সময় উপস্থিত ছিলেন। এতে অংশ নেন প্রত্যক্ষদর্শী, এলাকাবাসী ও নিখোঁজদের স্বজনরা। তদন্ত কমিটির কাছে ঘটনার বর্ণনা দেন তারা। সবার বক্তব্য যাচাই বাছাই করে সঠিক ঘটনা তদন্ত প্রতিবেদনে তুলে ধরার কথা জানিয়েছে কমিটির সদস্যরা।
এদিকে গণশুনানি চলাকালে নিখোঁজদের সন্ধান দাবিতে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্বজনরা। পরে সেনাবাহিনী ও বিজিবি তাদের সরিয়ে দিলে স্বাভাবিক হয় যান চলাচল। 25 আগস্ট গাজী টায়ার কারখানায় লুটপাট ও আগুন দেয়া হয়। এ ঘটনায় 175 জন নিখোঁজ বলে দাবি স্বজনদের। এবং যারা প্রত্যক্ষদর্শী ছিলেন আশেপাশে তাদের বক্তব্য শুনেছি, আমরা এখানকার যারা ম্যানেজমেন্টের দায়িত্বে আছেন ওনাদের বক্তব্য শুনেছি। তো এই সব কিছু বিষয় বিবেচনা করে আমরা আমাদের রিপোর্টটা তৈরি করব। পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার 83 জন কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে পদায়ন করা হয়েছে। রবিবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মোহাম্মদ মাহবুর রহমান শেখ স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এই পদায়ন করা হয়। এর মধ্যে 33 জন ডিআইজি, 9 জন অতিরিক্ত ডিআইজি ও 41 জন পুলিশ সুপার রয়েছেন। 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর পুলিশ কর্মকর্তাদের বদলি ও পদায়ন হচ্ছে। পুলিশের আইজি সহ বিভিন্ন মহানগরের কমিশনারেরাও বদলি করা হয়েছে। এছাড়া বাধ্যতামূলক অব্যাহতি দেওয়া হয়েছে অনেক পুলিশ সদস্যকে। চট্টগ্রামে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের গোল চত্বরের সামনে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় সকাল 9টার দিকে মোবাইল চুরির অভিযোগে এক যুবককে গণপিটুনি দেয় স্থানীয়রা। এ সময় পুলিশের একটি টিম গেলেও তাতে বাধা দেয় মারধরকারীরা। পরে মৃত অবস্থায় ওই যুবককে জরুরি বিভাগে ফেলে চলে যায় তারা। বর্তমানে তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা আছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। নওগাঁয় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনার প্রতিবাদে বিদ্যুৎ অফিসের সামনে বিক্ষোভ করেন স্থানীয়রা। পুলিশ জানায় 8:30টার দিকে প্রাইভেট শেষ করে বাড়ি ফিরছিল সদর উপজেলার দোগাছি গ্রামের শিশু তৌহিদ হোসেন। এ সময় ধানের ক্ষেতে মাছ ভেসে থাকতে দেখে ধরতে যায় সে। ওই ক্ষেতের জমিতে বিদ্যুতের লাইন টানা ছিল। এ সময় পানিতে হাত দিলে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। পরে বিদ্যুৎ অফিসের সামনে দায়ীদের বিচার দাবিতে বিক্ষোভ করেন এলাকাবাসী। এসালমের মালিকানাধীন 6 ব্যাংক সহ 9টি ব্যাংকের পে অর্ডার, চেক ও ব্যাংক গ্যারান্টি গ্রহণ না করার নির্দেশ দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এসব ব্যাংকের তারল্য ঘাটতি থাকায় লেনদেন নিষ্পত্তিতে জটিলতা দেখা দিয়েছে। এর মধ্যে 5 ব্যাংকে 1100 কোটি টাকা আমানত রেখে বিপাকে পড়েছে চট্টগ্রাম বন্দর। সাম্প্রতিক অস্থিতিশীল পরিস্থিতিতে আমানত সুরক্ষিত এবং উন্নয়ন প্রকল্পের ক্রয় স্বাভাবিক রাখতে এসালম গ্রুপ সংশ্লিষ্ট গ্লোবাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক থেকে গচ্ছিত টাকা নগদায়নের উদ্যোগ নেয় চট্টগ্রাম বন্দর। তবে দফায় দফায় চেষ্টা করেও এই 4 ব্যাংকের 21 শাখাতে গচ্ছিত প্রায় 926 কোটি টাকার তহবিল আদায় করতে পারেনি। এর আগে পদ্মা ব্যাংকে 22টি হিসাবে 179 কোটি টাকার আমানতের মেয়াদ পূর্ণ হলেও গত বছরের ফেব্রুয়ারি থেকে বন্দর সুদ পাচ্ছে না, ফেরত পাচ্ছে না আমানত। এসব কারণে এই 5 ব্যাংক ও কেন্দ্রীয় ব্যাংকে চিঠি দিয়েছে কর্তৃপক্ষ। ব্যাংকের প্রতিনিধিদেরকে ডেকেছিলাম এবং তাদেরকে বলেছি আমাদের আমানতগুলা কখন ফেরত দেবে একটা সুনির্দিষ্ট ডেট যেন তারা বলে। তো সেই হিসেবে তারা আমাদেরকে চিঠি দিয়ে জানিয়েছে তারা এগুলা ফেরত দিতে ইচ্ছুক। কেউ কেউ সময় চাচ্ছে, কেউ কেউ বলছে তারা যে বিনিয়োগ করেছে সেই বিনিয়োগের রিটার্ন তারা না পেলে ফেরত দিতে তাদের দেরি হবে। আমানত ফিরে পেতে অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই বলে মনে করছে বিশেষজ্ঞরা। আস্থা যখন অর্জন হবে তখন আমানত সংগ্রহ হবে, আমানত আসবে এবং টাকা ফেরত দিতে অসুবিধা হবে মনে করি না। তাছাড়া সরকারের তো একটা ইন্টারিম একটা পরিকল্পনা রয়েছে যে এসালম গ্রুপের যে সহায় সম্পত্তি আছে এই সম্পত্তি লিকুইডেট করে ওখান থেকে টাকা উদ্ধার করার একটা চেষ্টা। জাহাজ ভেড়ানো, পণ্য উঠানামা, ইয়ার্ড ভাড়া এবং নিজস্ব জমির ভাড়া সহ বিভিন্ন খাত থেকে প্রতি বছর এই অর্থ আয় করে বন্দর কর্তৃপক্ষ। এই তহবিল থেকেই বন্দরের চলমান অবকাঠামো উন্নয়ন ও বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি যন্ত্রপাতি, জনবল ও পরিচালন ব্যয়ও নির্বাহ করা হয়। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।
যমুনা সেতুর টোল আদায় ও পরিচালনা কাজের ঠিকাদারি প্রতিষ্ঠানের পরিবর্তন করা হয়েছে। দরপত্রের মাধ্যমে সর্বনিম্ন দরদাতা হিসাবে চায়না রোড অ্যান্ড ব্রিজ কর্পোরেশন কোম্পানি এই দায়িত্ব পায়। রবিবার রাত 12টা থেকে প্রতিষ্ঠানটি কাজ শুরু করেছে। প্রথম দিনেই যানবাহন দ্রুত পারাপারে ফাস্ট ট্র্যাকের 7টি বুথ চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পরিচালক আলতাফ হোসেন শেখ। নতুন ঠিকাদার প্রতিষ্ঠান নিয়োগের পর যমুনা সেতু পরিদর্শন করেন কর্মকর্তারা। নতুন প্রতিষ্ঠানকে সেতু পরিচালনার দায়িত্ব দেয় প্রাক্কলিত মূল্য থেকে সরকারের 15,11,33,117 টাকা সাশ্রয় হবে। খাগড়াছড়ির দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের হিসাব শাখার কক্ষে আগুন লাগার ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে। আগামী 7 দিনের মধ্যে তাদের প্রতিবেদন দিতে বলা হয়েছে। কলেজের উপাধ্যক্ষ তরুণ কান্তি চাকমা জানান, শনিবার সকালে প্রশাসনিক ভবনের নিচ তলায় আগুন লাগে। এতে হিসাব শাখার কলেজের গুরুত্বপূর্ণ নথিপত্র, টাকা আদায়ের রসিদ পুড়ে যায়। ঘটনা তদন্তে কলেজের প্রভাষক দুলাল হোসেনকে প্রধান করে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আগুন লাগার বিষয়টিকে রহস্যজনক বলছেন স্থানীয়রা। কলেজের দুর্নীতি আড়াল করতে এই ঘটনা বলে ধারণা তাদের। নাটোর সদর উপজেলায় মাদ্রাসা অধ্যক্ষর কাছে চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থী ও এলাকাবাসী। সকালে হয়বতপুর গোলাম ইয়াসিনিয়া ফাজিল মাদ্রাসা চত্বরে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তারা বলেন, গত 27 আগস্ট দুপুরে মাদ্রাসা অধ্যক্ষের রুমে প্রবেশ করে 10 লাখ টাকা চাঁদা দাবি করে সন্ত্রাসীরা। টাকা না পেলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এ ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের বিচারের দাবি জানান তারা। কুষ্টিয়ার মিরপুরে শিক্ষকের উপর হামলা ও মিথ্যা অভিযোগ দায়েরের প্রতিবাদে মানববন্ধন করেছে সন্দাহ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। দুপুরে বিদ্যালয় মাঠে এই কর্মসূচি পালন করা হয়। প্রধান শিক্ষক সুকমান আলী জানান, গত 27 আগস্ট 9ম শ্রেণীর এক ছাত্রীকে অপহরণের চেষ্টা করে মোস্তাফিজুর রহমান দীপু নামের এক বখাটে ও তার সহযোগীরা। শিক্ষক শিক্ষার্থীদের বাধায় তা সম্ভব হয়নি। পরের দিন দীপু ও স্কুলের কয়েকজন শিক্ষকের নামে থানায় মিথ্যা অভিযোগ করে। এ ঘটনা জানার পর স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান। দীর্ঘ 3 মাস বন্ধের পর খুলে দেওয়া হয়েছে সুন্দরবন। প্রথম দিনে স্বল্প সংখ্যক পর্যটক আসলেও মাছ ও কাঁকড়া ধরার জন্য সুন্দরবনে প্রবেশ করেছেন কমপক্ষে 20,000 জেলে। রবিবার সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা আসেন সুন্দরবনে। তাদের নিরাপত্তা দিতে ব্যবস্থা নিয়েছে বন বিভাগ। বন বিভাগের অনুমতি নিয়ে সুন্দরবনে প্রবেশ করতে পারবেন পর্যটকরা। মৎস্য প্রজাতির প্রজনন মৌসুম হওয়ায় 1 জুন থেকে 31 আগস্ট পর্যন্ত সুন্দরবনের সব নদী খালে মাছ ধরা নিষিদ্ধ করা হয়। এছাড়া নিষিদ্ধ করা হয় সব ধরনের পর্যটন। এতে বেকার হয়ে পড়েন সাতক্ষীরার উপকূলীয় এলাকার প্রায় 50,000 মানুষ। আবার এই আজ থেকে আমাদের পারমিশন দিয়েছে, তাই আবার নতুন করে সবাই বোট গোছাচ্ছি। আমরা বোট গুছিয়ে 3 মাস দীর্ঘদিন বসেছিলাম, তো অনেক কষ্টে গেছে, তবে এখন আনন্দ হচ্ছে। আমাদের রাস্তাঘাট শ্যামনগর থেকে রাস্তাটা খুবই খারাপ। যদি একটু রাস্তাটা সংস্কার হয়, রাস্তা ভালো থাকে, তাহলে আমরা আগামীতে অনেক টুরিস্ট আশা রাখি যে পাবো। গাজীপুরের টঙ্গীতে 11 দফা দাবিতে পিপলস সিরামিক্স ইন্ডাস্ট্রির নামে একটি প্রতিষ্ঠানে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। সকালে কারখানার সামনে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন তারা। পুলিশ জানায়, শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিলে বিআরটি ফ্লাইওভার সহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। শ্রমিকরা বলছেন, 9 বছর ধরে তারা বৈষম্যের শিকার হচ্ছেন। এখন পর্যন্ত 2015 সালের মজুরি কমিশন কার্যকর করেনি কারখানা কর্তৃপক্ষ। নারী শ্রমিকদের দেয়া হয় না কোনো মাতৃত্বকালীন ছুটি। এরই সাথে শেষ করছে আজকের সমগ্র বাংলাদেশ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর এক্সে। ধন্যবাদ সবাইকে।